বেস্ট কেস সিনারিওতেও কমফোর্টেবলি সরকার গড়ার মতো জায়গায় নেই এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। যতই তারা হুঙ্কার ছাড়ুক যে 250-260 আসন নিয়ে তারা ক্ষমতায় আসবে, যতই দিদিমণি বলুক যে 2026 থেকে তাদের কাউন্টিং শুরু হবে, বা অনেক সময় বলছে যে 2021 যা আসন পেয়েছিল তার থেকে একটা আসন বেশি হলেও পাবে, বাস্তব কথা হচ্ছে সেই জায়গায় নেই। আপনারা জানেন যে এসআইআর-এর কাজ আপাতত পশ্চিমবঙ্গে কমপ্লিট। প্রথমে এএসডি লিস্ট গেছে, তারপর হিয়ারিং কমপ্লিট হয়েছে এবং তারপর অ্যাডজুডিকেশন হয়েছে। তার মোটামুটি একটা জেলা ধরে তালিকাও আমরা পেয়ে গেছি। এবং এরপর আপনারা জানতে চাইছিলেন যে এই এসআইআর-এর ইম্প্যাক্ট এবারের নির্বাচনে ঠিক কিভাবে আসন ধরে ধরে পড়তে চলেছে, তারই একটা তালিকা আমরা তৈরি করেছি। এবং এখানে আমি আপনাদের পুরো প্রসেসটা 3টি স্টেপে দেখাবো। স্টেপ নাম্বার 1, পশ্চিমবঙ্গে গত 3টে সাধারণ নির্বাচনে সবথেকে খারাপ পারফরমেন্স বিধানসভা ওয়াইজ বিজেপির হয়েছিল 2021 সালে। কেননা 2019 সালে বিজেপি বিধানসভা ওয়াইজ লিড ছিল 119টা বিধানসভায়। আবার যদি 2024 যেখানে লোকসভা আসন 18 থেকে কমে 12 হয়েছিল, সেখানেও বিজেপির লিড ছিল 82টা বিধানসভায়, 92টা বিধানসভায়। এবং সেই জায়গায় যদি 2021 দেখেন, সেখানে দেখবেন 77টা বিধানসভায় জিতেছিল বিজেপি। তার মানে 2021-এর রেফারেন্স যদি আমরা নিই, সেটা বিজেপির ওয়ার্স্ট কেস। আর বিজেপির ওয়ার্স্ট কেস মানে এই রাজ্যে আপাতত তৃণমূলের বেস্ট কেস সিনারিও। তাই আমি আজকে আপনাদের দেখাবো 2021-এ কী ফলাফল ছিল এবং তার পরিপ্রেক্ষিতে এই যে এসআইআর কমপ্লিট হলো, সেই জায়গা থেকে কোথায় বর্তমান দাঁড়িয়ে আছে, কোন আসনে কি চিত্র রয়েছে। আজকে এই জিনিসটা এখন দেখানোর পর বিকেল 3টের সময় আর একটা এপিসোড নিয়ে আসছি। এই এসআইআর ইম্প্যাক্টে 2021-এর ডেটা রেফারেন্স যদি আমরা ধরি, তাহলে জেলা ওয়াইজ কোন দল কত আসনে দাঁড়িয়ে রয়েছে, কোথায় অ্যাডভান্টেজ পজিশনে, কতগুলো আসনে কে কোথায় নেমে দাঁড়াবে এবং কার কতগুলি আসন যেতে পারে। এবং সেই অ্যানালিসিস করতে গিয়ে আমরা যেটা খুঁজে পাচ্ছি, তাতে এই যে তৃণমূল বলছে 250, 260, 226 বা 2021-এর থেকে একটা আসন হলেও বেশি হবে, না, সেই জায়গায় নেই। একদম জেলা ধরে ধরে আপনাদের দেখায়, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি যেটা করেছি, প্রত্যেকটা জেলায় কতগুলো বিধানসভা রয়েছে তার লিস্টিং করেছি। 2021-এ সেখানে কোন দল কততে জিতেছিল সেই জায়গাটা মার্ক করেছি এবং তারপরে একটা কলাম অ্যাড করেছি এই যে এসআইআর-এর ডেটা, সেই জায়গা থেকে 2026-এ বর্তমানে 2021-এর রেফারেন্সে কোন দল কোথায় দাঁড়িয়ে রয়েছে। প্রথমেই আমি আসবো কুচবিহার জেলা, যেখানে মোট 9টি আসন আছে। এই কোচবিহার জেলায় এএসডি, হিয়ারিং এবং অ্যাডজুডিকেশন মিলে মোট 2,42,570টি নাম বাদ গেছে। অর্থাৎ অন অ্যান অ্যাভারেজ কুচবিহার জেলায় 9টি বিধানসভায় 26,952টা করে নাম বাদ গেছে। এবার আমি যদি এসআইআর ইম্প্যাক্ট নাম্বার 50% ধরি, অর্থাৎ যত নাম বাদ গেছে তার 50% কোনো দলকে সুবিধা দিয়েছিল, এই রকম একটা কন্ডিশন ধরে নিই, তাহলে প্রত্যেকটা বিধানসভায় গড়ে 13,000 করে ভোটার, সেইটাকে ইম্প্যাক্ট নাম্বার হিসেবে আমরা ধরেছি। তাহলে সেক্ষেত্রে এই কুচবিহার জেলার কি অবস্থা দাঁড়াচ্ছে দেখুন। কুচবিহার জেলায় যেটা দেখা যাচ্ছে যে 2021-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস মাত্র 2টি আসন জিতেছিল, মেখলিগঞ্জ এবং সিতাই। এবং সেই মেখলিগঞ্জে তাদের লিড ছিল 14,685। সেখান থেকে যদি 13,000 ভোট চলে যায়, তাহলে এই আসনে তৃণমূল কংগ্রেসেরই লিড থাকছে, কিন্তু সেইটা 1,000 বেশি নয়। ফলে এখানে খুবই ক্লোজ কন্টেস্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে 2021-এর রেফারেন্সে। সেই জন্য এই আসনটাকে আমরা মার্ক করেছি ক্লোজ আসন হিসেবে। অন্যদিকে সিতাই আসনে দেখুন 10,112 ভোটে জিতেছিল তৃণমূল কংগ্রেস। সেখান থেকে যদি 13,000 ভোট চলে যায়, তাহলে প্রায় 1,300-এর লিড একটা বিজেপির দিকে দেখাচ্ছে। ফলে এই আসনটি কিন্তু বিজেপির দিকে ঢলে পড়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য যে আসনগুলো রয়েছে সেখানে অলরেডি একটা কমফোর্টেবল মার্জিন বিজেপির রয়েছে, ফলে সেই আসনগুলোও কিন্তু বিজেপির দিকে যেতে পারে। অর্থাৎ কুচবিহার জেলায় 2021-এর রেফারেন্সে এবং এসআইআর ইম্প্যাক্টকে যদি আমরা কম্প্যারিজন করি, তাহলে ফাইনাল ডেটা যেটা দাঁড়াচ্ছে 9টি আসনের মধ্যে 8টি আসনেই পদ্ম ফুটতে পারে এবং একমাত্র মেখলিগঞ্জ আসন, সেখানে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। সেম এবার আমরা সেকেন্ড আসছি আলিপুরদুয়ার জেলায়। যে আলিপুরদুয়ার জেলায় মোট 5টি বিধানসভা রয়েছে, 2021-এ 5টি বিধানসভাতেই লিড ছিল বিজেপি জিতেছিল সেখানে। এবার এই 5টি আসনে টোটাল এসআইআর ইম্প্যাক্টে বাদ গেছে 1,43,057 জনের নাম।
অর্থাৎ অ্যাভারেজ প্রতি বিধানসভায় বাদ গেছে 28,611 নাম। যদি আমরা 50% ইম্প্যাক্ট ডেটা নিই, মানে 14,000 করে প্রত্যেক জায়গায় নিই, তাহলে যেটা দেখা যাচ্ছে বিজেপি এই 5টি আসনে তো জিতছেই, এবং 2021-এর থেকে তাদের যা মার্জিন ছিল প্রত্যেকটা আসনে সেই মার্জিন কিন্তু বাড়তে চলেছে। অর্থাৎ আলিপুর দুয়ার 5টি আসনেই কিন্তু এবারও পদ্ম ফুটতে পারে। এবার আসছি জলপাইগুড়ি জেলায়। জলপাইগুড়ি জেলায় মোট 7টি আসন রয়েছে, যার মধ্যে 2,01,248 জনের নাম এসআইআরে বাদ গেছে, এবং অ্যাভারেজ ডেটা যেটা হচ্ছে, অ্যাভারেজ প্রত্যেকটা বিধানসভা থেকে 28,749টা নাম বাদ গেছে। তার যদি 50% ইম্প্যাক্ট ডেটা নিই, অর্থাৎ 14,000 করে ভোট এখানে যদি কারচুপি হওয়া বন্ধ হয়, এই জায়গা যদি দেখি 2021-এর ক্ষেত্রে জলপাইগুড়ি জেলায় যেটা দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস জিতেছিল জলপাইগুড়ি যে আসনটিতে 941 ভোটে, সেটা অলরেডি বিজেপির দিকে ঢলে যাবে। রাজগঞ্জ আসনে 15,773 ভোটে তাদের লিড ছিল, সেখান থেকে যদি 14,000 চলে যায়, 1,000 লিড একটা তৃণমূল কংগ্রেসের দিকে দেখাচ্ছে। অর্থাৎ এখানে একটা ক্লোজ ফাইট হওয়ার সম্ভাবনা রয়েছে। মাল আসনটিতে তারা 5,465 ভোটে জিতেছিল, 14,000 যদি সেখান থেকে চলে যায়, এই আসনটি কিন্তু বিজেপির দিকে কমফোর্টেবলি চলে আসবে। অর্থাৎ জলপাইগুড়ি জেলায় যে 7টি আসন আছে আফটার এসআইআর, সেখানে একমাত্র রাজগঞ্জ আসনে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে, বাকি 6টি আসনেই কিন্তু পদ্ম ফোটার সম্ভাবনা রয়েছে। এরপর আসছি কালিম্পং জেলা, যেটা তৃণমূলের জোট সঙ্গী জিতেছিল 2021-এ 3,870 ভোটে। সেখানে মোট 21,530 জনের নাম ডিলিট হয়েছে এসআইআরে, এবং তার অ্যাভারেজ ইম্প্যাক্ট 50% ধরলে 10,000 হয়। ফলে এই 3,870 ভোটে জেতা তৃণমূলের আসনটি কিন্তু বিজেপির দিকে অলরেডি দেখাচ্ছে। এরপর আসছি দার্জিলিং জেলায়, যেখানে মোট 5টি আসন আছে। 5টি আসনেই গতবার 2021-এ জিতেছিল বিজেপি, এবং সেখানে মোট 1,90,052 জনের নাম এসআইআরে ডিলিট হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা বিধানসভায় গড়ে 38,010 জনের নাম ডিলিট হয়েছে। তার যদি 50% ইম্প্যাক্ট ডেটা নিই, অর্থাৎ 19,000-এর রেফারেন্স নিই, আবারও দার্জিলিং জেলার প্রত্যেকটি আসনেই পদ্ম ফুটতে পারে, এবং মার্জিন গতবারের থেকে অনেকটাই বিজেপি বাড়িয়ে নিতে পারে। এই জায়গায় কোনো রকম কোনো অসুবিধা নেই। এরপর দেখছি উত্তর দিনাজপুর জেলা, যেখানে মোট 9টি আসন আছে, এবং এই 9টি আসনের মধ্যে 7টি আসনেই গতবার তৃণমূল জয়ী হয়েছিল, মাত্র 2টি আসনে বিজেপি জয়ী হতে পেরেছিল। এই জেলায় মোট 3,63,646 জনের নাম বাদ গেছে এসআইআরের ফলে। অ্যাভারেজ গড়ে প্রত্যেকটা বিধানসভা থেকে 40,405 জনের নাম করে বাদ গেছে। তার 50% ডেটা যদি নিই, 20,000 ডেটা যদি নিই, দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের মার্জিন কিন্তু অনেকটা কমছে। কিন্তু এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সেই মার্জিন কমার পরও তারা কিন্তু জয়ের মতো জায়গায় রয়েছে। এখানে আপনারা হয়তো অনেকটা জায়গায় ডিসএগ্রি করবেন যে বহু আসনেই তো ইকুয়েশন চেঞ্জ হয়ে গেছে, কংগ্রেসের তো ভালো জেতার চান্স হয়ে গেছে। এক্স্যাক্টলি সেটা আমরা যদি 2024-এর রেফারেন্স নিই, যেটা আগামীকাল আপনাদের দেখাবো, সেখানে পিকচারটা অনেকটা ক্লিয়ার হবে। এটা আমি 2021-এর রেফারেন্স ধরছি, যেখানে বিজেপির সবথেকে খারাপ ফলাফল হয়েছিল এবং তৃণমূল কংগ্রেসের সবথেকে ভালো ফলাফল হয়েছিল। সেই সিনারিও ধরে এসআইআরের কী ইম্প্যাক্ট হচ্ছে সেইটা তুলে ধরছি। ফলে এই কংগ্রেস বা এখন যে ক্যান্ডিডেট ঘোষণা হয়েছে, বহু আসনে ত্রিমুখী লড়াই হবে, চতুর্মুখী লড়াই হবে, সেই ইম্প্যাক্টগুলো কিন্তু এই অ্যানালিসিসটাই আপনারা পাবেন না। সেটা আগামীকাল, আগামী পরশু করে আমি পরপর আপনাদের জন্য নিয়ে আসবো। অর্থাৎ উত্তর দিনাজপুর জেলায় 2021-এ যে ফলাফল হয়েছিল, তৃণমূল সবথেকে ভালো করলে সেই ফলাফলটাই ধরে রাখতে পারে। 7টি আসন তাদের পক্ষে যেতে পারে, 2টি আসন বিজেপি যেটা পেয়েছিল তারা ধরে রাখতে পারে। এবার আসছি দক্ষিণ দিনাজপুর জেলায়, যেখানে মোট 6টি আসন রয়েছে। সেই 6টি আসনে 1,79,555 জনের নাম বাদ গেছে এসআইআরের জন্য। অর্থাৎ অ্যাভারেজ প্রত্যেকটা বিধানসভা থেকে 29,925, প্রায় 30,000 গেছে। তো আমি অ্যাভারেজ 15,000 ধরেছি এখানে এসআইআর ইম্প্যাক্ট। এই এসআইআর ইম্প্যাক্টের ফলে গতবার যেটা হয়েছিল, 3টি আসন বিজেপি জিতেছিল এবং 3টি আসন তৃণমূল কংগ্রেস জিতেছিল। তো সেই জায়গা থেকে কুশমুন্ডি যে আসনটি রয়েছে, 12,584 ভোটে জিতেছিল তৃণমূল কংগ্রেস। সেখান থেকে 15,000 ভোট যদি চলে যায়, খুব অল্প মার্জিনে হলেও এই আসনটি কিন্তু বিজেপির দিকে ঢলে পড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু মার্জিন যেহেতু খুব অল্প, সেই জন্য এটাকে আমরা ক্লোজ ফাইট ধরেছি। অন্যদিকে কুমারগঞ্জ আসন, সেখানে তৃণমূলের মার্জিন করলেও তারা ধরে রাখতে পারছে। বালুরঘাট, তপন আর গঙ্গারামপুর বিজেপি ধরে রাখতে পারছে, এবং হরিরামপুর, সেখানেও মার্জিন 22,000 থেকে কমে
প্রায় 5-6 হাজারের কাছাকাছি চলে আসতে পারে, কিন্তু তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস সেই জায়গাটা ধরে রাখতে পারে। অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলায় বিজেপি তো নিজের ঘর ধরে রাখতে পারছেই, তৃণমূল কংগ্রেস 2টি আসন ধরে রাখতে পারলেও একটি আসন তাদের হারাবার সম্ভাবনা তৈরি হয়েছে। এরপর আসছি মালদাতে মোট 12টি আসন আছে, যেখানে 4,59,530 জনের নাম এসআইআরের ফলে ডিলিট হয়েছে। অর্থাৎ প্রত্যেক বিধানসভায় গড়ে 38,294 জনের নাম ডিলিট হয়েছে। আমরা যদি ইম্প্যাক্ট ডেটা 50% ধরি, 19,000 করে আমরা ইম্প্যাক্ট ডেটা ধরেছি। ফলে সেই জায়গা থেকে যে 4টি আসনে বিজেপি জিতেছিল, হাবিবপুর এবং গাজল এবং তার পাশাপাশি মালদা এবং ইংলিশ বাজার, সেই আসনগুলো তো বিজেপি ধরে রাখতে পারছেই, তারা মার্জিন অনেকটা বাড়িয়ে নেবে। অন্যদিকে যে 8টি আসনে তৃণমূল কংগ্রেস জিতেছিল, তার মধ্যে বৈষ্ণবনগর আসন জিতেছিল মাত্র 2,471 ভোটে। সেইখানে যদি 19,000 ডেটা চলে যায়, সেই ভোটটা যদি ইম্প্যাক্টে না আসে, তাহলে এই আসনটি কিন্তু বিজেপির দিকে ঢলে পড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মালদাতে যদি 2021-এর কাছাকাছি ফলাফলও তৃণমূল কংগ্রেস করে, তারা কিন্তু একটি আসন মালদাতে হারাতে পারে এবং তাদের আসন 8 থেকে কমে 7 হতে পারে, আর বিজেপির আসন বেড়ে 4 থেকে 5 হতে পারে। আবারও বলছি, আপনারা কংগ্রেসের জায়গাটা বলবেন, এখানে কংগ্রেসের ইম্প্যাক্ট 2024 ধরলে পাওয়া যাবে, যেটা আগামীকাল দেখাবো। এরপর আসছি মুর্শিদাবাদ জেলা, যেখানে মোট 22টা আসন রয়েছে। সেই 22টা আসনের মধ্যে 7,48,959 জনের নাম এসআইআরে বাদ গেছে। অর্থাৎ গড়ে প্রতিটি বিধানসভা থেকে 34,043 জনের নাম বাদ গেছে। আমরা যদি ইম্প্যাক্ট ডেটা 50% ধরি, অর্থাৎ 17,000 ধরি, তাহলে যেটা দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ এবং বহরমপুর যে 2টি আসন বিজেপি জিতেছিল, সেই 2টি আসন তারা ধরে রাখতে পারছে। এর পাশাপাশি বড়োয়া যে আসনটি ছিল, সেই আসনটি মাত্র 2,749 ভোটে জিতেছিল। সেখান থেকে যদি এই অ্যাভারেজ ডেটা 17,000 চলে যায়, তাহলে সেই আসনটি কিন্তু বিজেপির দিকে কনভার্ট হতে পারে। অন্যদিকে হরিহরপাড়া আসনে কংগ্রেস সেকেন্ড পজিশনে ছিল, 14,066 ভোটের ডিফারেন্স ছিল। ফলে এই হরিহরপাড়া আসনটি কিন্তু কংগ্রেসের দিকে কনভার্ট হওয়ার একটা প্রভূত সম্ভাবনা রয়েছে। বাকি 2021-এর রেফারেন্স ধরলে বাকি আসনগুলো তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারে। অর্থাৎ তারা 20টা আসন পেয়েছিল 2021-এ, সেটা কমে 18 হতে পারে। ম্যাক্সিমাম মুর্শিদাবাদ জেলায় 18টি আসন জেতার মতো জায়গায় রয়েছে তৃণমূল কংগ্রেস। বাকি 4টি আসনের মধ্যে 3টি বিজেপি এবং 1টি কংগ্রেসের দিকে যেতে পারে। এরপর আসছি নদিয়া জেলা, যেখানে মোট 17টা আসন আছে। এই 17টা বিধানসভা আসন থেকে 4,87,565 জনের নাম এসআইআরের ফলে ডিলিট হয়েছে। অর্থাৎ গড়ে প্রতিটি বিধানসভায় 28,680 এই নাম্বারটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এবং তার যদি ইম্প্যাক্ট ডেটা 50% নিই, 14,000-এর রেফারেন্স নিই, তাহলে দেখা যাচ্ছে করিমপুর আসনটা তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারে, কিন্তু 63 আসন বিজেপির দিকে কনভার্ট হতে পারে। অন্যদিকে পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, এই আসনগুলো ধরে রাখতে পারে। এবার আপনারা বলবেন যে চাপড়াতে তো তৃণমূল কংগ্রেসের লিড দেখাচ্ছে 12,118, আর সেখানে 14,000 ইম্প্যাক্ট ডেটা রয়েছে, তাহলে কেন চাপড়া আসন তৃণমূলের জন্য ধরা আছে? চাপড়াতে 2021-এর যে ইকুয়েশন ছিল, সেখানে তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ প্রার্থী হিসেবে জেবের শেখ সেখানে দাঁড়িয়ে গিয়েছিলেন। তো সেই জেবের শেখকেই কিন্তু এবার এখানে টিকিট দেওয়া হয়েছে, আর রুকমানুর রহমানকে এই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে ওই যে ডেটাটা স্প্লিট হয়েছিল, ওই যে ভোটটা স্প্লিট হয়েছিল তৃণমূল কংগ্রেসের, সেটা তাদের দিকে কনসলিডেট হয়ে যাবে। ফলে সেই জন্যই চাপড়া আসন তৃণমূল কংগ্রেসের দিকে দেখানো হয়েছে। অন্যদিকে নবদ্বীপ আসন, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের মার্জিন অনেকটা কমলেও তারা ধরে রাখতে চলেছে, এবং কৃষ্ণনগর দক্ষিণ এই আসনটা কিন্তু বিজেপির দিকে ঢলে পড়তে পারে। বাকি আপনারা বলবেন যে নদিয়া জেলা মানে সেখানে প্রচুর মতুয়া ভোট আছে, বিশেষ করে রানাঘাট অঞ্চলে, সেখানে সেই আসনগুলো বিজেপির দিকে কেন ধরা হয়েছে? তার কারণ হচ্ছে মতুয়া ভোট যে পার্সেন্টেজে বাদ গেছে এবং মুসলিম ভোট যে পার্সেন্টেজে বাদ গেছে, দুটোর কম্প্যারিজন যদি করা হচ্ছে, দেখা যাচ্ছে রানাঘাটের আসনগুলো বিজেপি তো শুধু ধরে রাখছেই না, তার পাশাপাশি তারা কিন্তু মার্জিনও অনেকটা বাড়িয়ে নিতে পারে। মতুয়া ইম্প্যাক্ট অনেকটাই কম রয়েছে, মতুয়া ইম্প্যাক্ট রয়েছে, কিন্তু সেটা যে পরিমাণ সংখ্যালঘু ভোট বাদ গেছে সেই তুলনায় নয়। অর্থাৎ রানাঘাট সেগমেন্টে যতগুলো আসন 2021-এ জিতেছিল বিজেপি, সবগুলোই তারা ধরে রাখতে পারে। এরপর আসছি সবথেকে গুরুত্বপূর্ণ জেলা উত্তর 24 পরগনা, যেখানে মোট 33টা আসন রয়েছে, যেখানে 12,60,096 জনের নাম এসআইআরে বাদ গেছে। অর্থাৎ অ্যাভারেজ প্রত্যেকটা বিধানসভা থেকে 38,184 জনের নাম বাদ গেছে।
আমরা যদি ইম্প্যাক্ট ডেটা 19,000 50% নিই, তার মানে 19,000 করে ইম্প্যাক্ট, এসআইআর ইম্প্যাক্ট ডেটা পড়ছে প্রত্যেকটা বিধানসভায়। সেখানে আবারও ওই মতুয়া অঙ্ক কষে দেখা যাচ্ছে যে 4টে আসন তৃণমূল হেরেছিল, বিজেপি জিতেছিল, বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ এবং গাইঘাটা, প্রত্যেকটা আসনই বিজেপি ধরে রাখতে পারছে। এর পাশাপাশি আরও বেশ কয়েকটা আসন কিন্তু বিজেপির দিকে কনভার্ট হতে পারে। যেমন হাবড়া আসনটা 3,841 ভোটে জিতেছিল, সেখান থেকে যদি 19,000 ভোট চলে যায়, সেই আসন কিন্তু বিজেপির দিকে চলে যাবে। নৈহাটি আসন তৃণমূল কংগ্রেস 18,855 ভোটে জিতেছিল, ফলে খুব ক্লোজ মার্জিন, এখানে কিন্তু হাড্ডাহাড্ডি ফাইটের একটা জায়গা রয়েছে। ভাটপাড়া আসন বিজেপি ধরে রাখতে পারছে। ব্যারাকপুর আসন 9,222 ভোটে তৃণমূল কংগ্রেস জিতেছিল, সেখান থেকে 19,000 যদি গায়েব হয়ে যায়, তাহলে এই আসন কিন্তু বিজেপির দিকে চলে আসার সম্ভাবনা হয়েছে। ব্যারাকপুরের পাশাপাশি বিধাননগর আসন, যেখানে মাত্র 8,000 ভোটে জিতেছিল তৃণমূল কংগ্রেস, সেটিও কিন্তু বিজেপির দিকে কনভার্ট হওয়ার চান্স রয়েছে। এবং হিঙ্গলগঞ্জ, যেখানে 24,916 ভোটে জিতেছিল তৃণমূল কংগ্রেস, সেখান থেকে যদি আমরা 19,000 নিই, আপনারা বলবেন 5,000-এর একটা গ্যাপ হচ্ছে, কিন্তু হিঙ্গলগঞ্জে যে পরিমাণ ডেটা ডিলিট হয়েছে, ওই অ্যাভারেজটা আরেকটু বেশি হয়ে যাচ্ছে, ফলে হিঙ্গলগঞ্জ আসনটি কিন্তু খুব ক্লোজ ফাইটের জায়গায় চলে আসছে। অর্থাৎ 2021-এ যে কটা আসন বিজেপি জিতেছিল উত্তর 24 পরগনা জেলায়, সেই আসনগুলো তারা ধরে রাখতে পারছে। তার পাশাপাশি আরও বেশ কয়েকটা আসন তারা পেতে পারছে, এবং একটা আসন, দুটো আসন সেখানে কিন্তু ক্লোজ ফাইটের ইঙ্গিত দিচ্ছে। এরপর আসি দক্ষিণ 24 পরগনা জেলা, যেখানটা তৃণমূল কংগ্রেসের গড় ধরা যেতে পারে 31টা আসনের মধ্যে 30টা আসনই তারা জিতেছিল, এবং সেখানে এই 31টা আসনে মোট 10,91,098 জনের নাম ডিলিট হয়েছে এসআইআর থেকে। অর্থাৎ অ্যাভারেজ প্রত্যেকটা বিধানসভা থেকে 35,196 জনের নাম ডিলিট হয়েছে। আমরা 50% ইম্প্যাক্ট নিলে 17,000-এর ডেটা নিলে যেটা দেখা যাচ্ছে যে বহু আসনই তৃণমূল কংগ্রেসের কিন্তু মার্জিন কমছে, কিন্তু তা সত্ত্বেও তারা 5,000, 6,000, 7,000, 8,000 মতো আসন মার্জিনে জেতার মতো জায়গায় রয়েছে। শুধুমাত্র ডায়মন্ড হারবার যে আসনটি রয়েছে, সেখানে মাত্র 17,000 ভোটে জিতেছিল, ফলে সেটা একটা খুব ক্লোজ ফাইটের জায়গায় রয়েছে। অন্যদিকে ভাঙড় আসনে আইএসএফ জিতেছিল, তারাই কিন্তু ধরে রাখার মতো জায়গায় রয়েছে। এবার আসছি কলকাতা জেলা, যেখানে মোট 11টি আসন আছে, 11টি তৃণমূল কংগ্রেস জিতেছিল। এই কলকাতা থেকে মোট 6,97,160 জনের নাম এসআইআরে ডিলিট হয়েছে। অর্থাৎ গড়ে প্রতি বিধানসভা থেকে কলকাতাতে 63,378 জনের নাম ডিলিট হয়েছে। 50% ইম্প্যাক্ট ডেটা 31,000 করে আমরা রেফারেন্স পয়েন্ট নিয়েছি। ফলে ভবানীপুর, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, যেখানে শুভেন্দু অধিকারী প্রার্থী হয়েছে, তিনি কিন্তু এমনি এমনি বলছিলেন না যে তিনি জিতবেন, মমতা ব্যানার্জি হারবেন। সত্যিই এখানে দেখা যাচ্ছে খুব অল্প মার্জিনে হলেও, 3,000, 5,000 মার্জিনে হলেও কিন্তু বিজেপির দিকে চলে আসছে, এবং সেটা 2021-এর রেফারেন্সে, 2024-এর রেফারেন্স ধরলে এই মার্জিন কিন্তু আরও বাড়তে পারে। রাসবিহারী কেন্দ্র, সেখানেও কিন্তু সেটা বিজেপির দিকে পজিটিভ দেখাচ্ছে। এর পাশাপাশি উত্তর কলকাতার 3টি কেন্দ্র, জোড়াসাঁকো, শ্যামপুকুর এবং মানিকতলা, এই 3টি কেন্দ্রেও কিন্তু বিজেপি রেস দেখাচ্ছে। অর্থাৎ কলকাতাতে 11-0 করেছিল 2021-এ তৃণমূল কংগ্রেস, এবারে কিন্তু সেটা 6-5 হওয়ার মতো জায়গায় চলে এসেছে। কে শেষ পর্যন্ত কোথায় বাজিমাত করবে, সেটা তো পরের ব্যাপার রয়েছে। এরপর আসছি হাওড়া জেলা, যেখানে মোট 16টি বিধানসভা রয়েছে, সেখানে মোট 5,95,916 জনের নাম এসআইআরে ডিলিট হয়েছে। অর্থাৎ অ্যাভারেজ 37,244 জন করে এক একটা বিধানসভায় কিন্তু ডিলিট হয়েছে। 50% ইম্প্যাক্ট ডেটা 18,000 নিয়েছি। 18,000 যদি নেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে 3টি আসন, বালি, হাওড়া উত্তর এবং উদয়নারায়ণপুর, এই 3টি আসনে কিন্তু পদ্ম ফোটার সমূহ সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উলুবেড়িয়া পূর্ব, যেখানে আমার অত্যন্ত প্রিয় মানুষ রুদ্রপ্রসাদ ব্যানার্জি বিজেপির টিকিট পেয়েছেন, সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা ইঙ্গিত রয়েছে, এবং সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে সামান্য হলেও বিজেপি এগিয়ে রয়েছে, 1000 ভোটে হলেও কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে, এমন একটা সিনারিও হয়েছে। অর্থাৎ যেটা 16-0 করেছিল, সেখানে 12টা মতো আসন এখনও তৃণমূলের কমফোর্টেবল দেখাচ্ছে। 2021-এর রেফারেন্সে কিন্তু 4টি আসন তাদের হাত থেকে বেরিয়ে যাওয়ার মতো জায়গায় এসেছে। এবার আসছি হুগলি জেলা, যেখানে মোট 18টি বিধানসভা আছে, এবং 4,48,939 জনের নাম এসআইআরে ডিলিট হয়েছে। অ্যাভারেজ গড়ে প্রতি বিধানসভা থেকে 24,941, প্রায় 25,000 জন করে ডিলিট হয়েছে। আমরা 50% ইম্প্যাক্ট এটা 12,000 করে নিয়েছি। ফলে যেটা দেখা যাচ্ছে যে বিজেপি
যে 4টি আসনে গতবার জিতেছিল পুরসুরা, আরামবাগ, গোঘাট, খানাকুল, এগুলো তো ধরে রাখছি, তার পাশাপাশি তারকেশ্বর, যেখানে আরেক ভাই সন্তু পান টিকিট পেয়েছে, সেই তারকেশ্বর আসন, সপ্তগ্রাম আসন এবং বলাগড় আসন, এই 3টি আসন কিন্তু অলরেডি বিজেপির জন্য পজিটিভ হয়ে গেছে। অর্থাৎ 2021-এ যা ফলাফল হয়েছিল তৃণমূল কংগ্রেসের ফলাফল হুগলি জেলায় তার থেকে খারাপ হতে চলেছে, এসআইআর ইম্প্যাক্ট অন্তত সেটাই দেখাচ্ছে। পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারীর জেলা, যেখানে 2024-এ দুর্দান্ত ফলাফল করেছিল, 15-1 ছিল, 16-0 হতে পারে, কিন্তু 2021-এর চিত্রটা তা ছিল না। 2021-এ তৃণমূল কংগ্রেস সেখানে যথেষ্ট ভালো ফলাফল করেছিল, কিন্তু এবার দেখা যাচ্ছে এই এসআইআর ইম্প্যাক্টে সেখানে বিজেপি গতবারের থেকে 21-এর রেফারেন্সে তো ডেফিনেটলি ভালো ফলাফল করতে চলেছে। মোট 16টি বিধানসভা আছে এবং সেখানে 1,65,345 জনের নাম ডিলিট হয়েছে, অর্থাৎ গড়ে প্রতি বিধানসভা থেকে 10,334 জনের নাম ডিলিট হয়েছে এবং 50% ইম্প্যাক্ট ডেটা নিলে 5,000 জন করে সেখানে ইম্প্যাক্ট ডেটা দেখাচ্ছে। ফলে 2021-এ তৃণমূলের জেতা বেশ কয়েকটি আসন বিজেপির দিকে চলে আসছে এবং একটি আসন অন্তত হাড্ডাহাড্ডি লড়াই করার মতো জায়গায় চলে এসছে। তমলুক তৃণমূল জিতেছিল 2021-এ, সেটা বিজেপির দিকে চলে আসতে পারে। অন্যদিকে নন্দকুমার, যেখানে তৃণমূল জিতেছিল, এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে। মহিষাদল তৃণমূল জিতেছিল 2021-এ, সেটা বিজেপির দিকে কনভার্ট হচ্ছে এবং তৃণমূলের বেস্ট চান্স হচ্ছে পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, চণ্ডীপুর, পটাশপুর, রামনগর এবং এগরা, এই কয়েকটা আসনে তারা লড়াইয়ের জায়গায় রয়েছে। বাকি জায়গায় কিন্তু পদ্ম ফোটারই সম্ভাবনা রয়েছে, অন্তত 2021-এর রেফারেন্স নিই এবং এসআইআর ইম্প্যাক্টকে যদি আমরা কম্প্যারিজন করি। পশ্চিম মেদিনীপুর জেলা, যেখানে 15টি আসন আছে, 2021-এ মাত্র 2টি আসনে পদ্ম ফুটেছিল, খড়গপুর সদর এবং ঘাটাল। এবারে কি হচ্ছে, এই 15টি আসন থেকে মোট 2,73,704 জনের নাম এসআইআরে বাদ গেছে, অর্থাৎ গড়ে প্রতি বিধানসভা থেকে 18,246 জনের নাম বাদ গেছে। আমরা যদি 50% ইম্প্যাক্ট ডেটা নিই, 9,000 করে ডেটা হচ্ছে। ফলে দেখা যাচ্ছে বিজেপি গতবারে জেতা খড়গপুর সদর এবং ঘাটাল আসন তো ধরে রাখতে পারছেই, তার পাশাপাশি আরও 2টি আসনে পদ্ম ফোটার সম্ভাবনা তৈরি হয়ে গেছে এবং 3টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে। পরিষ্কার দেখতে পাচ্ছেন দাঁতন আসন এবার কিন্তু বিজেপির দিকে পজিটিভ দেখাচ্ছে। নয়াগ্রাম আসন, নারায়ণগড় আসন, সেটি কিন্তু বিজেপির দিকে কমফোর্ট জোন দেখাচ্ছে। অন্যদিকে সবং, চন্দ্রকোনা এবং গড়বেতা, এই 3টি আসন কিন্তু অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গায় চলে এসেছে। এরপর আসছি ঝাড়গ্রাম জেলা। সেই ঝাড়গ্রাম জেলাতে যে এসআইআর ইম্প্যাক্ট, সেটা যদি 2021-এর ফলাফলের সঙ্গে আমরা চেক করি, সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের মার্জিন কমলেও তারা 4টি আসনই ধরে রাখতে পারছে, যেটা 2021-এ জিতেছিল। যদিও বলছি 2024-এর ডেটা রেফারেন্স নিলে এই ছবি কিন্তু আরও চেঞ্জ হবে। এটা আমি তৃণমূল কংগ্রেসের বেস্ট কেস সিনারিও, সবথেকে ভালো ফলাফল করলে তৃণমূল কোথায় দাঁড়াতে পারে সেইটা আপনাদের দেখাচ্ছি। এবার আসছি পুরুলিয়া জেলা, যেখানে মোট 9টি আসন রয়েছে। সেই পুরুলিয়া জেলায় 1,91,762 জনের নাম এসআইআরে বাদ গেছে, অ্যাভারেজ 21,306 করে প্রতি বিধানসভায় বাদ গেছে, ইম্প্যাক্ট ডেটা 10,000। যদি সেইটা আমরা রেফারেন্স নিই, দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস যে 3টি আসন জিতেছিল সেখানে তাদের মার্জিন কমছে, কিন্তু তা সত্ত্বেও এই 3টি আসন তারা ধরে রাখলেও রাখতে পারে। অন্যদিকে বিজেপি যে 6টি আসন জিতেছিল, সেই 6টি আসনই তারা জিতছে এবং মার্জিন সেখানে কিন্তু বাড়িয়ে নিতে পারে। যদিও এখানে বেশ কয়েকটি আসনের সিনারিও চেঞ্জ হবে, কেননা এবারে মাহাতো ভোটটা একটা ফ্যাক্টর হতে চলেছে এবং অবভিয়াসলি কংগ্রেস আলাদা করে প্রার্থী দেওয়ায় সেখানেও একটা ইম্প্যাক্ট আছে, সেটা পরের অ্যানালিসিসে দেখাবো। এবার আসছি বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলাতে 12টি আসন আছে এবং সেখানে গতবার তৃণমূল কংগ্রেস 4টি জিতেছিল, 8টি গিয়েছিল বিজেপির পক্ষে, কিন্তু এবার এসআইয়ের ইম্প্যাক্ট যেটা দেখাচ্ছে সেখান থেকে 2টি আসন আরও কিন্তু বিজেপির দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রানীবাঁধ এবং বড়জোড়া, এই 2টি আসন এসআইয়ের ইম্প্যাক্টের পরে কিন্তু বিজেপির দিকে চলে যেতে পারে এবং বাকি আসনগুলো বিজেপি ধরে রাখতে পারে। অর্থাৎ বাঁকুড়া জেলায় তৃণমূল কংগ্রেস ম্যাক্স টু ম্যাক্স 2টি আসন এখন জেতার মতো জায়গায় রয়েছে, যদি আমরা 2021-এর রেফারেন্স এবং এসআইআর ইম্প্যাক্টকে কম্প্যারিজন করি। এবার আসছি পূর্ব বর্ধমান জেলা। যে পূর্ব বর্ধমান জেলায় আবার তৃণমূল কংগ্রেসের গড় ছিল, যেখানে 16টা আসনই তারা জিতেছিল এবং এবারেও যা সিনারিও তারা কিন্তু ম্যাক্সিমাম ধরে রাখতে পারে সেরকম একটা সিনারিও রয়েছে। তো এই পূর্ব বর্ধমান জেলায় মোট 4,35,864 জনের নাম ডিলিট হয়েছে এসআইআরে, অর্থাৎ অ্যাভারেজ প্রত্যেকটা বিধানসভা থেকে 27,241 জনের নাম ডিলিট হয়েছে। আমরা যদি 50% ইম্প্যাক্ট ডেটা নিই তাহলে সেটা 13,000 চলে আসছে এবং এই 13,000 যদি সত্যি সত্যিই কাজ করে, এই 16 শূন্য রাখার মতো জায়গায় অন্তত পূর্ব বর্ধমানে
তৃণমূল কংগ্রেস নেই। বেশ কয়েকটি আসন তাদের হাতছাড়া হতে পারে এবং দুটি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গা রয়েছে। এখানে দেখা যাচ্ছে বর্ধমান দক্ষিণ, কালনা, পূর্বস্থলী উত্তর এবং কাটোয়া, এই 4টি আসনে কিন্তু পদ্ম ফোটার একটা জায়গা তৈরি হয়ে গেছে। এর পাশাপাশি কেতুগ্রাম এবং আউশগ্রাম, এই দুটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই, এনি বডিজ গেম কিন্তু হতে পারে। এসআইয়ের ইম্প্যাক্টে সব থেকে ক্ষতিগ্রস্ত যদি কোনো জেলায় তৃণমূল কংগ্রেস হয়ে থাকে সেটা পশ্চিম বর্ধমান জেলা, যেখানে মোট 9টি বিধানসভা আসন আছে এবং এখানে মোট 3,94,325 জনের নাম ডিলিট হয়েছে এসআইআর ফলে। অর্থাৎ গড়ে প্রতি বিধানসভায় 43,813 জনের নাম ডিলিট হয়েছে। 50% ইম্প্যাক্ট ডেটা যদি নিই, 21,000 প্রত্যেকটা বিধানসভায় কিন্তু ইম্প্যাক্ট ডেটা আসছে। ফলে যেখানে মাত্র 3টি আসন 2021-এ জিতেছিল বিজেপি, তাদের ক্ষেত্রে দেখাচ্ছে অন্তত 7টি আসনে তারা জেতার মতো জায়গায় চলে এসছে। এবং বাকি যে 2টি আসন রয়েছে, আসানসোল উত্তর যেখানে মন্ত্রী মলয় ঘটক লড়ছেন এবং বারাবণী, দুটো জায়গাতেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গা রয়েছে। অর্থাৎ এখানে যদি এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে তৃণমূল ছিনিয়েও নেয় 2টি আসন, মাত্র 2টি আসন তারা জেতার মতো জায়গায় রয়েছে। গতবারের 6 থেকে কমে তারা 2 হতে পারে এবং যেহেতু হাড্ডাহাড্ডি লড়াই, এই আসন কিন্তু বিজেপির দিকেও কনভার্ট হতে পারে। অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলায় কিন্তু 9-0 করার মতো জায়গায় বিজেপি চলে এসছে। এসআইআর ইম্প্যাক্ট অন্তত সেটাই দেখাচ্ছে। এরপর একদম শেষ জেলা আসবো বীরভূম, যেখানে মোট 11টি আসন রয়েছে। গতবার 10টি আসনেই জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, এবারে কিন্তু ছবিটা অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। বীরভূম জেলায় মোট 2,72,689 জনের নাম ডিলিট হয়েছে এসআইআর ফলে। গড়ে প্রতি বিধানসভায় 24,789 জনের নাম ডিলিট হয়েছে। আমরা 50% ইম্প্যাক্ট ডেটা নিলে 12,000 দাঁড়াচ্ছে। আর যদি সেই জায়গাটা সত্যি হয়, তাহলে দুবরাজপুর যে বিজেপি জিতেছিল সেটা তারা ধরে রাখতে পারছে। তার পাশাপাশি সিউড়ি, নানুর এবং রামপুরহাট, এই 3টি আসন কিন্তু বিজেপির দিকে চলে আসতে পারে। এবং ময়ূরেশ্বর, সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা ইঙ্গিত রয়েছে। এনিবডিজ গেম, হালকা তৃণমূলের দিকে এস থাকলেও এটা যেতে পারে। কিন্তু একটা জিনিস মাথায় রাখুন, বাকি যে আসনগুলো রয়েছে, যেমন ধরুন লাভপুর, যেমন ধরুন সাঁইথিয়া, সেখানে 17,000, 18,000, 15,000 এরকম ভোটে তৃণমূল জিতেছিল। সেখান থেকে যদি 12,000 ভোট চলে যায়, গ্যাপ কিন্তু মাত্র 3,000, 4,000-এ চলে আসছে। ফলে যেখানে 2.5 লাখ, 3 লাখের কাছাকাছি ভোট আছে, সেখানে 3-4 হাজারের মার্জিন কিন্তু সেম মার্জিন নয়। এগুলো এখন তৃণমূলের দিকে এজ দেখালেও এই আসনেও কিন্তু বিজেপির দিকে ঘুরে যেতে পারে। এই গেল ওভারঅল চিত্র পশ্চিমবঙ্গের 2021-এর রেফারেন্স যদি নেওয়া হয়। কেন 2021-এর রেফারেন্স নিচ্ছি আবারও বলছি, 2021-এ গত 3টি যদি আমরা বড় নির্বাচন পশ্চিমবঙ্গে দেখি, 2019, 21 এবং 24 বিধানসভা ওয়াইজ সব থেকে খারাপ ফলাফল হয়েছিল এখানে বিজেপির 2021-এ। সেই জন্য এই রেফারেন্স পয়েন্টটা আমরা নিয়েছি এবং সেক্ষেত্রে সব থেকে ভালো ফলাফল তৃণমূলের এই জায়গা থেকে হতে পারে। কোন জেলায় কি দাঁড়ালো সেইটা আমি পরের পর্বে আপনাদের দেখাবো, নাহলে এপিসোড আরও বড় হয়ে যাবে। কিন্তু এই দাঁড়াচ্ছে আসন ধরে ধরে প্রজেকশন, এবং এই আসন ধরে ধরে প্রজেকশন যদি সত্যি হয়, তাহলে সেক্ষেত্রে সত্যিই কি তৃণমূল কংগ্রেস একদম কমফোর্টেবলি সরকার করার জায়গায় আছে? বেস্ট পারফরমেন্স যদি হয়, তারা কিন্তু জাস্ট মেজরিটি মার্কের উপরে থাকছে, তার বেশি হচ্ছে না। 250-260 আসন বা 226 আসন বা 2021-এর থেকে একটা আসনও বেশি 200 ক্রস করার না, সেরকম কোনো জায়গাতে নেই। এক্স্যাক্ট কী ফিগার রয়েছে সেটা পরের এপিসোডে আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে এসআইয়ের ইম্প্যাক্ট 2021-এর কম্প্যারিজনে দেখালাম এবং সেই অনুযায়ী যে আসনগুলো দেখালাম, বলুন তো এখানে সত্যি সত্যিই কি যে আসনগুলো বিজেপির দিকে দেখালাম সেগুলো বিজেপির পক্ষে পাওয়া সম্ভব, নাকি সেখান থেকেও তৃণমূল বেশ কিছু আসন ছিনিয়ে নিতে পারে? এই রিডিং পুরোপুরি ভুল আছে, সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।